ইউক্রেনের কাছেও মনে হচ্ছে যে আমি পাচ্ছি কিছু, আমি করতে পেরেছি কিছু এবং বিশ্বাস করাতে পেরেছি যে আই ক্যান ডিফেন্ড অ্যান অ্যাটাক। কিন্তু পুতিন বলেছেন উনি কিন্তু ব্যাপক একটি আক্রমণের জন্য তৈরি হচ্ছেন। ড্রোনগুলা কিন্তু রাশিয়ার যে লং রেঞ্জ মিসাইল সিস্টেম এটাকে কিন্তু কিছুটা হলেও অকেজো করে দিয়েছে। এটা থেকে রিকভার করতে কিন্তু সময় লাগবে রাশিয়ার। মানে যদিও আমরা সরাসরি সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাবটা পাবো না, কিন্তু ডেফিনেটলি রাশিয়ার একটা বেশ বড় মিসাইল সিস্টেমের ক্ষতি কিন্তু করতে পেরেছে। ইউএন রেজলিউশনে আমেরিকা কি ভোট দেবে এটা হোয়াইট হাউস থেকে ডিসাইডেড হয় না, এটা ডিসাইডেড হয় নেতানিয়াহুর মাধ্যমে। যারা অ্যাক্টিভলি মুক্তিযুদ্ধ করে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা, আর বাকি সবাই সহ মুক্তিযোদ্ধা। এবং এই সংজ্ঞার ভেতরে অটোমেটিক্যালি বঙ্গবন্ধু এবং মুজিবনগর সরকার সবাই, ইভেন জেনারেল ওসমানী তিনিও কিন্তু হয়ে পড়েন সহ মুক্তিযোদ্ধা। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার দুপুরে সকালে কথা বলেছেন। প্রথমবার ইউক্রেন যে ব্যাপক একটি আক্রমণ করলো রাশিয়ার এয়ার আর্মি, তার উপর এয়ার ডিফেন্স নট এয়ার ফোর্সের উপর, এবং এখন মিস্টার ট্রাম্প উনি বলছেন যে দেয়ার উড বি নো ইমিডিয়েট পিস। হ্যাঁ, এখন এটি আসছে যে ড্রোন অ্যাটাকের পরে অফকোর্স, এবং এতে ইউক্রেনকে একটি রিনিউড লাইফ দিচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়নরা সেভাবে দেখছেন, বা ইউক্রেনের কাছেও মনে হচ্ছে যে আমি পাচ্ছি কিছু, আমি করতে পেরেছি কিছু এবং বিশ্বাস করাতে পেরেছি যে আই ক্যান ডিফেন্ড অ্যান অ্যাটাক। কিন্তু পুতিন বলেছেন উনি কিন্তু ব্যাপক একটি আক্রমণের জন্য তৈরি হচ্ছেন। যে ট্রাম্প সাহেব বলছিলেন যে আই ক্যান গেট দ্য পিস ডান টুমরো, বাস আদতে এটা হয়নি এবং এটা হওয়া সম্ভব না। এখন উনি বলছেন যে নো ইমিডিয়েট পিস। এটার বড় র্যামিফিকেশন কিভাবে দেখছেন আপনি? সংক্ষিপ্ত থাকবেন, কারণ আমি বাংলাদেশ প্রসঙ্গে খুব তাড়াতাড়ি যেতে চাই। না, এটা ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পের টুইটটা একটু অ্যাম্বিগুয়াস। আমি মানে এটা থেকে বুঝতে পারছি না যে তিনি রাশিয়াকে কি গ্রিন সিগন্যাল দিলেন যে তোমাদের উপরে যেহেতু আক্রমণ হয়েছে তোমরা আক্রমণ করতে পারো, অসুবিধা নেই, এটা নাকি না তিনি বলতে চাচ্ছেন যে শান্তি কমপ্লিকেটেড, টাইম উইল টেল। কিন্তু ডেফিনেটলি ইউক্রেনের যেই ড্রোন অ্যাটাকটা, রিনিউড ড্রোন অ্যাটাক, তারা এটাকে বলছে রিনিউড লাইফ ড্রোন অ্যাটাক, এটাকে কিন্তু খাটো করে দেখার কিছু নেই, কারণ এটা একটা খুব মানে ইম্প্রোভাইজ টেকনোলজি ছিল, যে ট্রাকের মধ্যে করে ড্রোনগুলোকে বহন করা হয়েছে, পণ্যবাহী ট্রাকের মধ্যে, যার কারণে রেডারকে ফাঁকি দিতে পেরেছে এবং খুব এফেক্টিভলি এই ড্রোনগুলা কিন্তু রাশিয়ার যে লং রেঞ্জ মিসাইল সিস্টেম এটাকে কিন্তু কিছুটা হলেও অকেজো করে দিয়েছে। এটা থেকে রিকভার করতে কিন্তু সময় লাগবে রাশিয়ার। মানে যদিও আমরা সরাসরি সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাবটা পাবো না, কিন্তু ডেফিনেটলি রাশিয়ার একটা বেশ বড় মিসাইল সিস্টেমের ক্ষতি কিন্তু করতে পেরেছে এই ড্রোন। এবং এটা এই ড্রোন অ্যাটাকের প্রতিশোধ রাশিয়া নিতে চেষ্টা করবে, এবং এখানেই আমার ভয়টা যে এই অ্যাটাকটা করতে গিয়ে, প্রতিশোধ নিতে গিয়ে যদি আবার নতুন করে মানে অনেক হতাহত হয়, জানমালের ক্ষয়ক্ষতি হয়, এটা কিন্তু এসকেলেট করবে এবং শান্তি প্রক্রিয়া ব্যাহত করবে, এটাই আমার ভয়। জি, আপনার 30 সেকেন্ড একটি রেসপন্সের টাইম দিচ্ছি। ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা সিকিউরিটি কাউন্সিলে, ইউনাইটেড নেশনসে একটি রেজলিউশন আনা হয়েছিল, যা বলা হয়েছিল যে ইমিডিয়েট এবং কোনো রকম শর্তহীন একটি সিজ ফায়ার গাজাতে এখনই করতে হবে, এবং যার আরও কয়েকটি প্রস্তাব ছিল যে অল হস্টেজ যেটা আছে রিলিজ করে দিতে হবে, নতুন করে ফুল স্কেল যে মানবিক ত্রাণ সহায়তা আছে এটা শুরু করতে হবে। 15টি সিট আছে সিকিউরিটি কাউন্সিলের, 5টি স্থায়ী, বাকি অস্থায়ী। সবাই এটির পক্ষে ভোট দিয়েছেন, আমেরিকা ভেটো দিয়েছেন। যে দেশ বলছে যে আমরা প্রস্তাব পাঠিয়েছি, ইসরায়েল এটা গ্রহণ করেছে সিজ ফায়ারের, সেই দেশই এরকম একটি ভেটো দিলেন। ওয়াই? 30 সেকেন্ড। এটা খুবই দুঃখজনক, কিন্তু এটা আনএক্সপেক্টেড না, এটা এক্সপেক্টেড, কারণ ইউএন রেজলিউশনে আমেরিকা কি ভোট দেবে এটা হোয়াইট হাউস থেকে ডিসাইডেড হয় না, এটা ডিসাইডেড হয় নেতানিয়াহুর মাধ্যমে। সুতরাং মানে ইটস এ ফ্যাক্ট, এটাকে ডিসপিউট করারও কোনো অবকাশ নেই। সো এটা খুবই দুঃখজনক। রাইট। সো একদিকে আমি বলছি আমি পিস প্রস্তাব দিয়েছি, ইসরায়েল গ্রহণ করেছে, হামাস গ্রহণ করে নাই। এদিকে যখন পিস প্রস্তাব বিশ্ববাসী নিয়ে আসছে সেটিকে আমি ভেটো দিচ্ছি, কারণ আমি ভেটো দিতে পারি। ওকে, আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব। হাসান ফেরদৌস, ফ্রিডম ফাইটার যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে নতুন একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, এটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন তো কি হয়েছে, অনেকে বলছেন না এটা দরকার ছিল, এটা, আবার অনেকে বলছেন দরকারই ছিল না। তাদের যে কাজ, মূল কাজ হচ্ছে সংস্কার করা,
সেটি বাদ দিয়ে তারা এখন করছেন। কেন এটি তারা হঠাৎ করে করতে গেলেন? কেনই বা তাদের এই কাজটি করতে হলো, এবং ইন্টেনশনটা কি এটার পিছনে? ভাই আমি এখনো শুনিনি কেউ বলেছে এটার দরকার ছিল। এটা আমি কারো কাছে শুনিনি এটা দরকার ছিল। এটার কোনো দরকার ছিল না। না, আমি বলতে চেয়েছিলাম, অনেকে বলছেন দরকার ছিল না, আমি ভুল বলেছিলাম, দুঃখিত। দ্যাটস ফাইন, ঠিক আছে। বাংলায় এটাকে বলে ফাজলামি। আপনি যদি দেখে থাকেন পুরো প্রসেসটা, 15 দিন আগে কিন্তু এই ঘোষণাটা এসছে। আজকে এটা কিন্তু গতকালের ঘটনা নয়, 15 দিন আগে এটা ড্রাফট আকারে আমরা পেয়েছি। তখনই আমরা জানি যে এই দুই ভাগ করা হচ্ছে, যারা অ্যাক্টিভলি মুক্তিযুদ্ধ করে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা, আর বাকি সবাই সহ মুক্তিযোদ্ধা। এবং এই সংজ্ঞার ভেতরে অটোমেটিক্যালি বঙ্গবন্ধু এবং মুজিবনগর সরকার সবাই, ইভেন জেনারেল ওসমানী তিনিও কিন্তু হয়ে পড়েন সহ মুক্তিযোদ্ধা, প্রবাসীরা তো বটেই। এটা কেন করা হচ্ছে? আমার ধারণা যে এই বর্তমান যে নতুন সরকার ক্ষমতা এসছে, তারা একটা গোল হচ্ছে, বিশেষ করে এনসিপি যারা তরুণ ছাত্ররা ক্ষমতায় এখন কেন্দ্রে আছে, তাদের একটা বড় লক্ষ্যই হচ্ছে ৭১ ইতিহাসকে নতুন করে দেখা, এই রি-এক্সামিন করা। এবং আমার ধারণা যে এই রি-এক্সামিন করতে গিয়ে তারা তাকে ডিস্টর্ট করছে, তারা তাকে ক্ষতিগ্রস্ত করছে, তারাকে বিকৃত করছে। এবং এই বিকৃতির ফলে বড় রকমের খেসারত আমাদের দিতে হবে, কারণ আমাদের মুক্তিযুদ্ধটা অনেক রক্তের বিনিময় পেয়েছি আমরা। তাকে একদল লোক এভাবে খেলাধুলা করবে, গ্রহণযোগ্য নয়। বঙ্গবন্ধু তো শুধুমাত্র ৭১ নায়ক ছিলেন না, তিনি বাঙালির জাতীয়তাবাদ আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন 71 থেকে নয়, তিনি আজীবন তার অ্যাডাল্ট লাইফ পুরোটাই তিনি ব্যয় করেছেন বাংলাদেশিদের অধিকার আদায়ের সংগ্রামে। তাকে সেই মহানায়ককে আমরা প্রত্যাখ্যান করছি কি বলে? তিনি মুক্তিযোদ্ধা নন বলে। এটা একটা ইচ্ছাকৃত আমি বলবো অবমাননা, ইতিহাসের বিকৃতি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি কঠোরতম ভাষায় এই চেষ্টার এই নোংরা খেলার প্রতিবাদ জানাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।